সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি মানসিক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান মনোদর্পণ ভালো থাকুন দেখার জন্য। গত 26শে জুন ছিল মাদক বিরোধী আন্তর্জাতিক দিবস। দর্শক, আমরা সবাই কম বেশি মাদকাসক্তি সম্পর্কে জানি এবং এও জানি এর মূল শিকার আমাদের যুব সমাজ। কিন্তু আজকাল শিশুরাও যে নানা ধরনের আসক্তিতে জড়িয়ে পড়ছে তার সে বিষয়ে আমরা কতটুকু অবগত, কোন শিশুরা কি ধরনের আসক্তি এবং এই শিশুদের মানসিক স্বাস্থ্য নিয়ে আজকে আমরা কথা বলবো। এই আলোচনায় আমার সাথে উপস্থিত আছেন কাউন্সিলিং সেন্টার দর্পণের বিশিষ্ট সাইকোলজিস্ট মোহাম্মদ আতিক সোবহান, আসসালামু আলাইকুম, বাংলাদেশ শিশু একাডেমির কর্মকর্তা রেজিনা আক্তার, আসসালামু আলাইকুম, সমাজসেবী সাইফুল ইসলাম রনি এবং একজন বিশেষ অতিথি। আজকে আমরা যাদের নিয়ে কথা বলবো তাদেরই একজন। আমার প্রথম প্রশ্ন রেজিনা আপনার কাছে, শিশু কারা? খুব স্বাভাবিকভাবে যদি আমরা চোখ বন্ধ করে ভাবি, শিশু বলতেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে হাসি খুশি কোন একটা মানব বাচ্চা, ছেলে অথবা মেয়ের কথা। কিন্তু আমরা যদি সংজ্ঞায়িত করতে চাই জাতিসংঘ শিশু অধিকার সনদ অনুযায়ী এবং জাতীয় শিশু নীতি 2011 যেটা ফাইনাল হয়ে গেছে, চূড়ান্ত হয়ে গেছে, সেখানে আমাদের 0 থেকে 18 বছরের নিচে যে কোনো মানব অনূর্ধ্ব 18 আমরা শিশু হিসেবে বলে থাকি। আর এরা কিন্তু আমাদের মোট যে জনসংখ্যা বাংলাদেশে তার প্রায় 45% হচ্ছে এই শিশু কিশোর। ধন্যবাদ। আমার আরেকটা প্রশ্ন আছে রেজিনা, আমরা আমাদের সমাজে দেখতে পাই এই যে একটা কথা আমরা টার্ম শুনছি পথ শিশু বা পথকলি। আমাকে একটু এই ব্যাপারে কি একটু বলবেন যে আসলে এই শ্রেণীবিন্যাস শিশুদের মধ্যে আবার কেন শ্রেণীবিন্যাস? এটা মনে হয় আমার মনে এই উপমহাদেশেই বোধহয় আছে। শুধু আসলে শিশুদেরকে কি আমরা শ্রেণীবিন্যাস করতে পারি? করতে করা ঠিক না, কিন্তু বিভিন্ন প্রেক্ষাপটে আসলে চলে আসছে। হ্যাঁ, সেই প্রেক্ষাপটগুলো যদি একটু বলতে। যেটা হচ্ছে, আপনি আমাদের পথ শিশু কারা? পথ শিশুর আগে যেটা আপনাকে একটু দেখতে হবে আমরা শ্রেণীবিন্যাসটা কোত্থেকে আসছে। একটা শহরের ধনী পরিবারের যে শিশুটা যে পরিবেশ পাচ্ছে, যে সুযোগ সুবিধা পাচ্ছে, একটা গ্রামের শিশু কিন্তু সেই পরিবেশ সেই সুযোগ সুবিধা পাচ্ছে না। আবার একটা চর বা হাওর অঞ্চল বা সিডোর এলাকার যে অঞ্চল, সেই শিশুটাও কিন্তু সেই সুবিধা পাচ্ছে না। প্রাকৃতিক দুর্যোগ, হ্যাঁ, এটা আমরা শ্রেণীবিন্যাসটা সেভাবে করতে পারবো না। এটা বিভিন্ন প্রেক্ষাপট অনুযায়ী, অর্থনৈতিক দিক থেকে, আপনার উন্নয়নের দিক থেকে, বৈষম্যের প্রেক্ষাপটে নানাভাবে কিন্তু এটা শ্রেণীবিন্যাসটা হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এখানে কি আমরা সুবিধা প্রাপ্ত কাদেরকে বলছি? যেটা বেসিক যেই চাহিদাগুলো, অধিকার বা চাহিদাগুলো, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এটার থেকে যারা বঞ্চিত তারাই কি সুবিধা বঞ্চিত? আসলে এটা তো সেভাবে সেটাই চলে আসছে। এমনও হচ্ছে যে মৌলিক সবগুলো চাহিদা পেয়েও কিন্তু অনেক শিশুরা কিন্তু বঞ্চিত হচ্ছে। আতিক, আমরা দেখতে পাচ্ছি যে 5টা মৌলিক চাহিদার কথা বলেছি, সেটা পেয়েও কিন্তু আবার বঞ্চিত। সেটা কিভাবে? এগুলো পাওয়ার পরেও কিন্তু তার অনেক অনেক নিডস যেগুলো আনফুলফিল থাকে। আচ্ছা, সেই নিডস গুলা কি? সেটাই আমি মনোবৈজ্ঞানিক দিক থেকে যদি তুমি বলো। ডিপেন্ড করে তার কালচারাল কনটেক্সট, তার এনভায়রনমেন্ট, কোন পরিবেশ পরিস্থিতিতে সে বড় হচ্ছে। সাইকোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ যদি আমরা বলি, তাহলে লাভ এন্ড অ্যাফেকশন, আচ্ছা, এটা কিন্তু ভীষণ একটা কমতি থাকে। যারা বঞ্চিত শিশু বলছি যাদেরকে, তাদের কিন্তু বাবা মার যদি লাভ এফেকশনটা তারা পরিপূর্ণভাবে না পায়, তাহলে তো তার ডেভেলপমেন্টালও অনেক বাধাগ্রস্ত হয়। তো সেই ক্ষেত্রে কি দেখা যাচ্ছে যে রেজিনা যেটা বলেন যে প্রেক্ষাপট অনুযায়ী আসলে এই শ্রেণী বিন্যাসটাকে আমরা কাউন্ট করব, সেক্ষেত্রে হয়তো তারা সুবিধা বঞ্চিত যারা, তারা প্রেক্ষাপটটা তো অবশ্যই কাউন্ট করতে হবে। আমরা জানি আমাদের শিশুদের বেশ বড় একটা অংশ কিন্তু শিশু শ্রমের সাথে জড়িত, কিন্তু আমরা কিন্তু এটা একদিনের শিশু শ্রমটাকে আমরা বাদ দিতে পারবো না। বাস্তব কারণে আমরা যেটা করতে পারি, ঝুঁকিপূর্ণ শিশু শ্রম থেকে ওদেরকে নিয়ে আসতে পারি। সেক্ষেত্রে কি আপনি সমাধানের কথা বলছেন? না, আমি বলছি যে শ্রেণীবিন্যাসটা চলে আসছে ওদের। পথ শিশু কারা রেজিনা? পথ শিশু যেটা হচ্ছে, আপনি হয়তো নদীতে বাড়িঘর ভেঙে যাচ্ছে, বাবা মা কোথায় চলে গেল জানলো না, ও হয়তো একটা লঞ্চে উঠলো, ঢাকায় চলে আসলো। ও কিন্তু নামলো একটা লঞ্চ স্টেশনে, সদরঘাটে নামলো, সদরঘাট লঞ্চ টার্মিনালে নেমে ও কিন্তু আর জানলো না, ওটাই ওর ঠিকানা হয়ে গেল। ও হয়তো ময়মনসিংহ বা কোনো ট্রেনে করে চলে আসলো কমলাপুর স্টেশনে, ও এসে ওর ঠিকানা হারিয়ে ফেললো, আপাতত ওটাই ওর ঠিকানা হয়ে গেল। তখন কিন্তু এমন হচ্ছে যে আসলে ওদের তো বাবা মার কোনো, বাবা হয়তো আপাতত আছে
এই যে কমলাপুর স্টেশনে থাকলো, এখান থেকে বাবা চলে গেল আরেক জায়গায়, মা থাকলো, মাও কাজের তাগিদে প্রয়োজনের তাগিদে বাচ্চাটাকে রেখে মা হয়তো আরেক জায়গায় চলে গেল। আপাতত ও কিন্তু একাই হয়ে গেল, ও মার স্নেহ পেল না, বাবার স্নেহ পেল না, ও কিন্তু বঞ্চিত হয়ে গেল, তখনই ও পথশিশু হয়ে গেল। ধন্যবাদ রিজিনা। আতিক, আমরা সাধারণত যেসব আসক্তি গুলোর সাথে পরিচিত, যেমন গাঁজা, হেরোইন, ফেন্সিডিল, ইয়াবা, আজকাল আমরা দেখতে পাচ্ছি যে এই পথশিশুরা অন্য ধরনের একটা আসক্তিতে তারা জড়িয়ে পড়ছে, যেটাকে আমরা বলছি গ্লু স্নিফিং। তুমি যদি এই ব্যাপারে একটু কিছু বলতে আসলে দর্শকদের জন্য। আমেরিকান সাইকিয়াট্রিস্ট অ্যাসোসিয়েশনরা মেন্টাল ডিসঅর্ডারকে ক্লাসিফিকেশন করার জন্য একটা ক্রাইটেরিয়া বানিয়েছে, যেটাকে বলে DSM-4। DSM-4 এ আসলে সাবস্টেন্স রিলেটেড অ্যাবিউজ বা সাবস্টেন্স রিলেটেড ডিসঅর্ডার নিয়ে কথা বলা হয়েছে। সেখানে কিন্তু ওই ক্লাসিফিকেশনের তুমি যেটা জানতে চাচ্ছ, গ্লু স্নিফিং, এটা একটা সাবস্টেন্স। এখানে ডিপেন্ডেন্স হতে পারে, এটা অ্যাবিউজ হতে পারে, এটা ইনটক্সিকেশন হতে পারে। 4টা ধাপে আমরা আসলে এই সাবস্টেন্স রিলেটেড ডিসঅর্ডারকে আমরা দেখে থাকি। তো সাবস্টেন্সটাকে ইউজ অথবা অ্যাবিউজ, ইউজের মাত্রা যদি ধরি, ইউজ করলে তার মধ্যে ডিপেন্ডেন্স আসতে পারে, আর এটাকে অ্যাবিউজ করলে তার মধ্যে যেই খারাপ দিকগুলো ওই কেমিক্যালসটার সেটা আমরা দেখতে পাই। আরেকটা থাকে সাবস্টেন্স ইনডিউসড, ওটা হওয়ার কারণে তার ভিতরে এই মনোবৈকল্যটা দেখা দেয়। তো তুমি যেটা বললে যে গ্লু স্নিফিং, এটাকে ইনহ্যালেন্ট বলে। এক ধরনের কেমিক্যালস থাকে যেটা দিস আর ভলাটাইল, উদ্দায়ী, এটা ভিতর থেকে খুব তীব্র গ্যাস বেরিয়ে আসে। তো ওই গ্যাসটা ঝাঁঝালো বা এটা একটা তার ভিতরে, এটা কি অনেকটা নস্যি ধরনের? ঠিক নস্যি না, এটা একটা কেমিক্যালস। এটা থেকে প্রতিনিয়তই তুমি যদি নিঃশ্বাস নাও, তাহলে একটা ঝাঁঝালো একটা ভাব তুমি ইনহেল করতে পারো, স্পিরিটের মতো কিছুটা, বাট ইট ইজ ইটসেলফ একটা কেমিক্যালস। ইনহেল করলে হয় কি, তার একটা ইউফোরিক ভাব আসে, তার ভিতরে একটা ভালো লাগা ভাব লাগে, ভুলে থাকার একটা, কিছুক্ষণ হলেও ভুলে থাকে, কিন্তু এটা এটা তার কিন্তু পুরো চেস্টের মধ্যে, তার মানে ব্রিদিং ট্র্যাকের মধ্যে ঢুকে যাচ্ছে। সো ইনহেলেন্টটা এক ধরনের সাবস্টেন্স যেটা ইনডিউসড ক্যাটাগরিতে পড়লো। আচ্ছা। তো এটা থেকে তার মধ্যে ইনটক্সিকেশন হতে পারে। এটার থেকে যদি তাকে তুমি বিরত করো, সেক্ষেত্রে তার মধ্যে উইথড্রল সিনড্রোম গুলো আসবে। তো একটা সাবস্টেন্স রিলেটেড যতগুলো ডিসঅর্ডার আছে, এই ডিসঅর্ডার গুলোকে ম্যানেজ করার যে প্রক্রিয়া, এর মধ্যে তাকে কিন্তু এটার প্রসেসটাও যেতে হয়। আচ্ছা। তো আমি যতদূর জানি যে এই ড্রাগ এডিকশন যেটা, ইটস এ ব্রেইন ডিজিজ, তো সেই ক্ষেত্রে গ্লু স্নিফিং কে তুমি কি বলছো? ওয়েল, ড্রাগ এডিকশন বলতে আসলে ক্লাসিফিকেশনের DSM-4 এর সে ধরনের কোনো ক্লাসিফিকেশন নেই। DSM-4 আবার বলছি, ওরা বলছে সাবস্টেন্স রিলেটেড ডিসঅর্ডার। এই ডিসঅর্ডারের মধ্যে যদি একটা, যেমন ইয়াবা খাচ্ছে, এটা একটা ড্রাগের মধ্যে পড়লো, সেক্ষেত্রে বলতে পারি যে আমরা সে ড্রাগ এডিকশন হচ্ছে। আমরা কমন আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা ড্রাগ এডিকশনে সে হয়েছে। বাট ক্লাসিফিকেশন যেটা আমরা একটু আগে যেটা বললাম, সেই ক্ষেত্রে কিন্তু সে একটা সাবস্টেন্স দিয়ে অ্যাবিউজ করছে, সাবস্টেন্সকে অ্যাবিউজ করতে করতে সে একটা পর্যায়ে ওটার উপরে তার ডিপেন্ডেন্সি হয়ে গেল। আচ্ছা, সাইফুল ইসলাম রনি, যিনি সমাজসেবী, নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এই সব মানে আসক্তি নিয়ে, তো এই যে গ্লু স্নিফিং যেটা আমরা বলছি যে পথশিশুরা, এটা পায় কোথা থেকে ওরা? এটা আসলে এরা জোগাড় করে হলো, এই যে আমাদের এখানে আমরা শুনি যে ওই বিভিন্ন দোকান আছে এখানে, যে যারা ওই যে জুতার ঘামের জন্য বা ওই যে যারা মুচি বলি আমরা, হ্যাঁ, তাদের ওখানে যাচ্ছে, যাওয়ার পর তারা এটাকে কিনছে 50 টাকা 70 টাকা, হ্যাঁ, এটা দিয়ে কিনছে। কেনার পরে এদের কি হয় যে আসলে তারা এই জিনিসটা নিলে তাদের, যে আমরা যেমন বললাম যে পথশিশু, হ্যাঁ, তাদের ভিতরে তো অনেক খারাপ লাগা তৈরি হয়, দুঃখ বিলাসী হয় তারা অনেক, যে আমাদের জীবন দিয়ে কি হবে, আমরা তো রাস্তাঘাটেই থাকছি, আমাদের তো ভালো লাগার কিছু নাই। হ্যাঁ, এই ক্ষেত্রে তারা কি করে, ওইটা নিয়ে সাময়িক একটা সে
হ্যাঁ ভালো লাগা তৈরি করার চেষ্টা ভুলে করে। থাকার একটা হ্যাঁ ভুলে চেষ্টা থাকার। করে। তো রাস্তার পাশেই তারা বসে কি করছে, তারা ইনহেলার নিচ্ছে। আসলে এটা ড্রাগসও বলা যাচ্ছে না, আবার এটা ভিতরে আবার তারা যদি ইনহেলারটা ইউজ করে, ইনহেলার নেয়, তাহলে কি হয়, যেমন অনেকে আমরা শুনি টাইগার বাম, জান্ডু বাম আমরা শুনি না, এগুলা কি করে ছোট ছোট শিশুরা যারা টাকা পাচ্ছে না, এই যে এটাকে বলে মানে বলা হয় এটার অ্যাডিকশনটাকে বলা হচ্ছে এখন ড্যান্ডি। অনেক মানে সবাই বাংলাদেশে পপুলার ড্যান্ডি বলছে, যারা পথ শিশু তারা নিচ্ছে। হ্যাঁ তারা কি করে, অনেকটা টোকাই, তারা এই বোতল টোকাচ্ছে, হ্যাঁ কিছু ভাঙারি টোকাচ্ছে, এগুলো বিক্রি করার মাধ্যমে কিছু টাকা চাচ্ছে। হ্যাঁ রাস্তায় একজনকে বলতেছে না টাকা দেন, পিছন ছাড়ছে না, শাড়ি ধরে আছে, হ্যাঁ বাধ্য হয়ে সে কি করছে, টাকা দিচ্ছে। এই টাকাটাকে সে জোগাড় করে সে কি করলো, একটা দোকানে গিয়ে সে একটা ঘাম নিল, নিয়ে সে এটাকে ইনহেলার ভাবে ইউজ করছে। হ্যাঁ এইভাবে কি হচ্ছে, একটার পর একটা অ্যাডিকশন তার বেড়ে যাচ্ছে, এবং একটা টাইমে কি হয় তার ডিপেন্ডেন্সি চলে আসে। হ্যাঁ যেমন যেটা আতিক ভাই বললো, তার লস অফ কন্ট্রোল চলে আসে, ওইটা দ্বারা সে নিয়ন্ত্রিত। প্রথম সে ইউজ করতে থাকে, যখন ইউজ করতে থাকে ওইটার উপর ডিপেন্ডেন্সি চলে আসে, তখন সে কি করে, নিয়ন্ত্রণহীন হয়ে যায়, তখন সে ওইটা ছাড়া চলতে পারে না। তো সে খুব আনন্দের সহিত দেখবেন যে বোতল টোকাইতেছে, আপনার খারাপ লাগছে বা আমার খারাপ লাগছে যে আমার শার্ট ধরে আছে, আমি কোথাও যাচ্ছি, কিন্তু তার কিন্তু এটা কোনো ফিলিংস নাই, তার কিন্তু এই ফিলটা আসছে না যে সে বিরক্ত হচ্ছে। তার দরকার হলো যে টাকা, সে বিরক্ত করে যদি টাকা নিতে পারে সে কিন্তু অনেক হাসি খুশি থাকে। আমি একটু রেজিনার কাছে জানতে চাইবো, যেহেতু আপনি শিশু একাডেমিতে অনেকদিন ধরেই কাজ করছেন, এরা যে এটা করছে, করার পর এই শিশুগুলোকে একসময় অপরাধমূলক কোনো কাজে জড়িয়ে পড়তে পারে? চুরি করবে, ছিনতাই করবে, এগুলো ছাড়া তার কারো কাছ থেকে হয়তো হোটেলে খাবার পাচ্ছে না, কত খেতে হবে। এই গ্লুসনিফটা নাকি অ্যাপিটাইটকেও কমিয়ে দেয়। সাময়িক ভাবে ভুলে থাকছে, এটা যতক্ষণ নিচ্ছে হয়তো 40 মিনিট 45 মিনিটও ভুলেই থাকছে যে ও তখন ওর মনে হচ্ছে পৃথিবীটা খুব রঙিন, খুব সুন্দর, এটা ওর একটা ভালো লাগা জন্ম দিচ্ছে, ওর ক্ষুধা ও বোধ করছে না, এই যার ফলে ও নিচ্ছে। তারপর আরেকটা জিনিস হচ্ছে টেস্টটা নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ এই যে ওরা যে এই ছোট ছোট শিশুগুলো যে প্রতিনিয়ত যে গ্লুম স্নিফ করছে, ওরা এই যে ইনহেল করে নিয়ে নিচ্ছে এই ঝাঁঝালো পদার্থটা, কেমিক্যালটা, তো সেটার কি কোনো সাইড এফেক্ট কি আছে তোমার মনে হয়? অবশ্যই আছে। এটা যেহেতু তার যেটা 4টা স্তর যেটা আমি বললাম, প্রথমে সে ইউজ করবে, তারপরে এটাকে অ্যাবিউজ, তারপরে এটার উপর ডিপেন্ডেন্সি, তারপরে ইনটক্সিকেশন। সেটাই, এই যে ইনটক্সিকেশনের লেভেলে যখন চলে যায়, তখন তার মধ্যে যেহেতু তার এন্টায়ার লাংস এর মধ্যে এটা চলে গেছে, লাংস টু তার পুরো বডি কেমিস্ট্রিতে সেটা একদম জড়িয়ে যায়, এবং এর মধ্যে থেকে যেহেতু সে ছোটবেলা এখনো তার পরিপক্কতা আসেনি প্রতিটা অর্গানের, বাট ইন দ্য লেটার পার্ট সেটাকে কিন্তু সে পার্শিয়ালি ড্যামেজ করে দিল। এই তার মধ্যে তো অপুষ্টি তো আছেই। অবশ্যই অপুষ্টিত তার, যেহেতু সে নিত্য সঙ্গী, অপুষ্টিত নিত্য সঙ্গী, তো ডেফিনেটলি তার বডি মেইন অর্গান যেটা টার্গেট অর্গান গুলো নষ্ট হয়ে যাবে, আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাবে। আমরা কি কোনো পদক্ষেপ নিতে পারি? আপা এখন এই আপনি পথ শিশু বা এই যে আসক্তির কথা যে বললেন, এই পথ শিশুর সংখ্যা একটা পরিসংখ্যানে জেনেছি যে প্রায় 1 কোটি পথ শিশু বাংলাদেশে, 1 কোটি পথ শিশু, এবং ঢাকা শহরে আপনার 10 থেকে 12 বছর বয়সী এই নেশা মাদকে আসক্ত শিশুর সংখ্যা হচ্ছে 14.5। আচ্ছা আচ্ছা, পুরো বাংলাদেশে 17.8, ঢাকার মধ্যে, কিন্তু তার মানে ঢাকার মধ্যে একটু বেশি দেখা যাচ্ছে। আমি কিছুদিন আগে পত্রিকায় দেখলাম রাজশাহী জেলাতে মাদকাসক্তের সংখ্যা প্রচুর পরিমাণে বেড়ে গেছে, এর মধ্যে শিশুদের সংখ্যা অনেক বেশি। যে ছবিটা দিয়েছে ওটা দেখলে আপনার ভিতরটা খুবই মানে মুচড়ে উঠবে, কারণ আমাদের সবার শিশু আছে, কারণ 5 থেকে 6 বছর বয়সী দুটো শিশু ফেন্সিডেলের বোতল মুখে নিচ্ছে। ওরা কি করছে, ওরা যেহেতু ওরা কুড়াচ্ছে, কাগজ কুড়াচ্ছে, জিনিস কুড়াচ্ছে, ওরা কুড়িয়ে পাচ্ছে ফেন্সিডিলের বোতলগুলো, ওই যে তলানিতে একটুখানি পড়ে থাকে ওটা হয়তো খাচ্ছে, ওরা একটু পানি মিশিয়ে দিয়ে একটু বেশি ওরা খেয়ে যে মজাটা পাচ্ছে, তারপর ওদের মধ্যে আরো কাজ করছে, দেখে আরো পাচ্ছে কিনা, তারপরে কিন্তু আস্তে আস্তে এভাবে হয়ে যাচ্ছে। তা এদের জন্য কিন্তু আসলে বিভিন্ন এনজিওরা কাজ করছে, সরকারও সরকারি প্রচুর নিচ্ছে, চেষ্টা করছেন যে কিভাবে ওদেরকে আসলে নিয়ে এসে মূলধারা শিশুদের সাথে মেশানো যায়, এদের সাথে কর্মসংস্থানের সুযোগ করানো যায়, কারণ আমরা শিশু শ্রমটা কিন্তু একবারে ফেলে দিতে পারবো না। যেটা আমরা সরকার চেষ্টা করছে ঝুঁকিপূর্ণ শিশু শ্রম থেকে কম ঝুঁকিপূর্ণ শিশু শ্রমে ওদেরকে কিভাবে নিয়ে আসা যাচ্ছে, এটা আসলে আমাদের করতেই হবে, কারণ আমরা তো বলছি শিশুরা জাতির ভবিষ্যৎ। এখন এই যে আমাদের বিশাল একটা অংশ শিশু
শিশু কিশোর, এদের কথা কি আমরা ভাবছি আসলে? আসলে ভাবছি ওদের না। খেলার মাঠ হারিয়ে যাচ্ছে। আপনি ওদের আসলে কোনো শৈশব ওদের নেই। কোনো সাংস্কৃতিক কোনো কর্মকাণ্ড নেই ওদের, নেই। মানে ওদের জন্য আসলে আমরা জাতিগতভাবে কি ভাবছি সেটাই। এটা তো আসলে। ধন্যবাদ রেজিনা। দর্শক, আমরা এখন বিরতিতে যাব। বিরতির পর আমরা কিছু বাস্তব অভিজ্ঞতার কথা শুনবো। কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে আসলাম। দর্শক, বিরতির আগে আমরা শিশুদের একটি অন্য ধরনের আসক্তির কথা শুনেছি এবং বাংলাদেশের অলিতে গলিতে রাজপথে সর্বত্রই আজকাল আমরা এই ধরনের শিশুদের আসক্তি দৃশ্য দেখতে পাচ্ছি। তো চলুন দর্শক, আমরা এই আসক্তি নিয়ে কয়েকটি দৃশ্য এখন দেখব। মা বাবা মারছে, রাগ করে চলে আসি, মানে দুঃখে এসে বোঝা মাইরা কিছু টাকা পাইয়া এই যে কিছু খায় আর এসব খায়, নেশা করে। কতজনে করে, কত রাস্তাঘাটে খাইয়া মরে যায়। সারাদিন বোতলে ঢুকাই, কাগজে ঢুকাই, বোঝা মরে। সারাদিন 200-300 কাম হয়। ভাত খাই 30 টাকার, সিগারেট পানি লাগে 30 টাকার, আবার ডিন্ডি খাই 45। এটা খাইলে পিনি খায়, এটা হিরোনের চেয়ে বেশি নিশা। মা ভালো না, সৎ মা, ঘরের লেখাপড়া করতে দেয় না, মারে বুললে খালি মারে উড়ায় দেয়, পড়তেও দেয় না। তাই আমি ভাগ্যে আয়া পড়ছি, টুকাই গিরি করি, এইটা গিরি করে পরে ভাত খাই, সিগারেট খাই। আমার বন্ধুরা লগে চা চুরি করে ডেন্ডি খায় আর সিগারেট খায়, আর কিচ্ছু খায় না ভাই। ভাই ওই জায়গায় আমি বিড়ি খাইছি, গাঞ্জা খাইছি, ড্যান্ডি খাই। ড্যান্ডি খেলে খিদা লাগে না, ভাঙ্গারি বেচা যেই টাকা পাই এই টাকা দিয়া এডি খাই। ডেন্ডি না, আমি বাঙালি বিক্রি করে এই ডেন্ডি কিনা এটি খাইলে খিদা লাগে না। আর মনে করেন গাঁজা খাই, সিগারেট খাই, তারপরে মনে করেন হিরোনও খাই। হিরোনের টাকা মনে করেন পকেট মারি, নাহলে মনে করেন বাসা বাড়ি গিয়া পিতল মুতল চুরি করে তারপরে আইনা বেচা ডিন্ডি খাই, ভাত খাই, তারপরে মনে করেন সিগারেট গাঞ্জা খাই। আমি পড়াশোনা করে সাংবাদিক হতে চাই, আমি ভালো হইতে বাঁচতে চাই। দর্শক, আমরা যে চিত্রগুলো দেখলাম, এটা দেখে নিশ্চয়ই আপনাদেরও অত্যন্ত বেদনাদায়ক মনে হয়েছে যে এই ছোট্ট ছোট্ট শিশুগুলো কিভাবে ওদের জীবনকে ওরা শেষ করে দিচ্ছে। এবার আমরা তাদেরই একজন প্রতিনিধি আমাদের এখানে বিশেষ অতিথি হয়ে এসেছেন আজকে, আমরা তার সাথে পরিচিত হব। তোমার নাম কি? আমার নাম হচ্ছে শান্ত। তোমার বয়স কত? এবার 14 হয়েছে। তোমরা কয় ভাই বোন? এক ভাই এক বোন। আচ্ছা, তোমার বাবা কি করেন? আমাদের লন্ডনের দোকান আছে। আচ্ছা, তোমার মা কিছু করেন? আমার মা আমাদের এখানে সেন্টার আছে, ওখানে কাজ শিখতেছে। কাজ শিখছেন? আচ্ছা আচ্ছা। তুমি কোন শ্রেণীতে পড়ো? আমি ক্লাস 4 পড়তাম। ক্লাস 4 পড়তাম। জি। তো এখন পড়ছো না? জি না। তো এখন কি করো তুমি? এখন সেন্টারে সময় দিচ্ছি। কিসের সেন্টার এটা? মাদক আসক্তি। ও, তো মাদক আসক্তি। তুমি এখন এই বয়সে কি তুমি মাদক আসক্ত হয়ে গেলে? হ্যাঁ। আমি কিভাবে শান্ত? তুমি কি কি মাদক নাও? আমি ড্রাগস নিতাম, গাঁজা আর ইয়াবা। গাঁজা আর ইয়াবা? জি। আচ্ছা, কিভাবে তুমি এখানে আসলে? তুমি তো স্কুলে পড়ালেখা করতে, তোমার বাসা আছে, তোমার ভাই বোন আছে, তোমার বাবা মা আছেন, তারপর তুমি এখানে কিভাবে করলে আসলে? এখানে আসলাম আমি ছোট থেকে খারাপ বন্ধুদের সঙ্গে, বড় ভাইদের সঙ্গে মিশে। তুমি যে বলছো খারাপ, তুমি বুঝতে ওরা খারাপ? এখন বুঝতে পারছি। এখন বুঝতে পারছো। আচ্ছা, তারপরে বলো কিভাবে তুমি করলা ওই ইয়াবা
খাওয়া শুরু করলে? ইয়াবা খাওয়া শুরু করলাম, বিকেলের দিকে যেতাম মাঠে খেলতে বন্ধুদের সঙ্গে, দেখতাম বড় ভাইরা ডাক দিত, ডাক দেওয়ার পর তারপর ওনাদের সঙ্গে দেখা করতাম, দেখা করে টাকা দিত, বলতো এখানে যাও তুমি, তোমাকে আমি 10 টাকা দিব খাইতে, তুমি যাও, একটা জিনিস দিবে, এটা তুমি নিয়ে এসে আমাকে দিবে। আচ্ছা আচ্ছা। আমি ওইটা আনতে যাইতাম, আনতে যাওয়ার পর আমি আইনা বড় ভাইদেরকে দিতাম, দেওয়ার পর আমাকে 10 টাকা দিত, এগুলো আমি খাইতাম কিছু। তখন কি তোমার মনে হলো যে দেখি একটু জিনিসটা কি না কি? জি। তারপর আমি দেখার পর তারপর আমি কিভাবে তারা গ্রহণ করতো, খাইতো, আমি এটা মনোযোগ দিয়ে দেখতাম, দেখার পর তারপর আমি একদিন নিজেই আমি এটা গ্রহণ করি। আচ্ছা, তুমি কোথায় পেলা এটা? এটা আমি এক বন্ধু আছে আমাদের তারানটেক, ওইখানে তারানটেক বন্ধু, ওনাকে বললাম এই গাঁজাটা এটা কোথায় পাওয়া যায়, তারপরে বললো এই যে আমাদের নামার ভিতরে একটা নামা আছে, ওইখানে এক বুড়া বেটি উনি বেচে এখানে, ঠিক আছে, ফোন করে করে বেচে, রাত্রের দিকে পাওয়া যায়। তারপর ওকে আমি টাকা দিলাম 20 টাকা। কোথায় পেলে টাকা? আমি স্কুলের টাকা এটা জমাইছিলাম। জমালা? হ্যাঁ, সেই টাকা দিয়ে কিনলা? সেই টাকা দাম কত? 20 টাকা। 20 টাকা? হ্যাঁ। এটা কি ইয়াবা ট্যাবলেট? ট্যাবলেট, এটা হচ্ছে গাঁজা। গাঁজা? আচ্ছা, গাঁজাটার দাম? গাঁজা দিয়ে শুরু করেছিল। আচ্ছা, গাঁজা দিয়ে শুরু করেছিলি, সেই গাঁজাটার দাম 20 টাকা। তারপর ওটা আমি আনলো, আনে দিল, তারপরে আমি ওকে নিয়ে বসলাম এখানে, বসা আমি তার তো এগুলা তো বানাইতে পারি না, তারপর ও আমাকে বানাই দিল, বললো এইভাবে এইভাবে। যার থেকে কিনলে সেই বানাই দিল তোমাকে? না, আমার বন্ধু। তোমার বন্ধু বানাই দিল? আচ্ছা, সেও তাহলে এগুলা করে? জি। আচ্ছা। তারপর ওনার সঙ্গে ওই বানাই দিল, আমি খেলাম, খাওয়ার পর দেখলাম একটু মাথা ঘুরায় আর ঘুম আসে, তারপর আমি ঘুমাই না, বললে ঘুমাইলে তুই ফিলিং স্টার পাবি না, তারপর আমি আর ঘুমাই না। ঘুমানোর পর তারপর আমি দুপুরের দিকে বাসায় যাই, বাসায় আমি 15 মিনিট থাকি, ভাত খেয়ে গোসল করে আবার ভাড়ায় যাই। আব্বু, তোমার বাবা মা জিজ্ঞেস করে না যে তুমি কোথায় যাও, কখন আসো? তুমি কি এগুলাকে রাত্রে বেলা পর্যন্ত থাকতা? জি। তো তোমার বাবা মা খবর নেন না যে তুমি কোথায় গেল, আমাদের ছেলেটা কোথায় গেল? জি, বলতো রাত্রে ঘরে ফিরে যে শুনকা বলতো রাত 10টা 11টা হয়ে যেত প্রায়, বলতো কোথায় গেছিলাম, বলতো আমি খেলা দেখতেছিলাম। খেলা? হ্যাঁ, খেলা দেখতেছিলাম আর ব্যাডমিন্টন খেলে আসলাম। আচ্ছা, খেলে আসলে মিথ্যা কথা বললে? জি, মিথ্যার আশ্রয় নিতাম। মিথ্যার আশ্রয় নিতা তুমি। আর তোমার যে তুমি যখন স্কুলে যাচ্ছ না, তো তাহলে স্কুল থেকে কোনো কমপ্লেইন আসতেছে না, বা তোমার বাবা মা দেখছেন না যে তুমি স্কুলে যাচ্ছ না? হ্যাঁ, তারপর আমি স্কুলে যাচ্ছি না, মাঝখান দিয়ে স্কুলে যাওয়ার নাম নিয়ে আমি স্কুল ফাঁকি দেই। স্কুল ফাঁকি দেওয়া শুরু করলাম? হ্যাঁ, স্কুল ফাঁকি দেওয়া শুরু করে তারপর স্কুল ফাঁকি দিয়ে ড্রাগসটা আবার বন্ধ করতেছি। আমার একটা প্রশ্ন আছে, সে তো গাঁজাটা প্রথম শিখে নাই, তার মানে গাঁজার আগে সে হয়তো স্মোক করা শিখছে, সিগারেটটা সে কিভাবে শিখলো সেটা একটু জানার আমাদের ইচ্ছে। স্মোক প্রথম মামারা খাইতো, মামারা ফালাই দিত, তারপর আমি আচ্ছা, ফেলে দিত, সেটা আমি টান দিয়া দেখতাম। আচ্ছা, কেমন লাগে? হ্যাঁ, তারপরে ভালোই লাগতো, তারপর আমি নিজে পাঠাইতো দোকানে, ওনাদের সিগারেট না দিয়ে আমি নিজেই সিগারেট নিয়ে খাইয়ে ফেলতাম। আচ্ছা আচ্ছা। তারপরে এইভাবে আমি সিগারেট খাওয়াটা শিখি। শিখার পর তারপরে আতিক, এটা আসলে যেটা আপা ও যেটা বললো, হ্যাঁ আমি এটা একটু অ্যাড করতে চাচ্ছি। শান্ত, তুমি যে খাচ্ছ, বন্ধু বলছো, বন্ধুরা কি তোমার সমান নাকি তোমার চেয়ে বয়সে বড়? আমি যাদের সঙ্গে চলতাম ওইগুলো আমার সমানই। কতজন আছে তোমার সমান এরকম, তুমি কি বলতে পারো কতজন তোমার সাথে খেত? 4-5 জন। তার মানে আপা দেখেন, মানে তুমি কোন এলাকা থেকে আসছো শান্ত? আমি কাউলা মধ্যপাড়া 8 নম্বর বাড়ি। আচ্ছা, আপনি ওই এলাকাতেই দেখেন ওর এলাকাটা কত ছোট, তার মানে ওখানে ওরা 5-6 জন কিন্তু খাচ্ছে ওর বয়সে। আপনি এটা দিয়ে মানে মাপতে পারি আমরা যে পুরো ঢাকা বলেন বা পুরো বাংলাদেশ বলেন। আমি এখানে একটু বলতে চাচ্ছি যে ও যে বললো সিগারেটের ব্যাপারটা, সিগারেট দিয়ে কেন শুরু করে? সিগারেটটা আসলে সাবস্টেন্স রিলেটেড ডিসঅর্ডারের মধ্যে, যেটার মধ্যে নিকোটিনের বিষয়টা আসে, সে নিকোটিন জিনিসটা সিগারেটের মধ্যে থাকে এবং এটা সোশ্যালি অ্যাপ্রুভড, এবং এটা খেলে তেমন কোনো ইনটক্সিকেশনটা অত সিভিয়ার পর্যায়ে যায় না। সেক্ষেত্রে যখন এই ধরনের অ্যাডিকশনে বাচ্চারা জড়িয়ে পড়ছে, এই ছোট শিশুরা, সেক্ষেত্রে তো আসলে মানে তুমি যদি আতিক একটু ওকে প্রশ্ন করতে, যে আমি যেটা বলেছিলাম যে আমরা পথ শিশুদের কথা না হয় মেনে নিলাম যে তাদের অভাবের তাড়না, তাদের অনেক কষ্ট যন্ত্রণা, বাবা মা নাই, তাদের পরিবার নাই, তাদের থাকার জায়গা নাই, তাদের কোনো খেলাধুলা নেই, বিনোদন নেই, শিক্ষা নেই, কিছুই নেই, মৌলিক চাহিদা সম্পূর্ণই তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে একদমই কোনোটাই তারা পাচ্ছে না, বঞ্চিত। কিন্তু এক্ষেত্রে তো শান্তর তো একটা স্বাভাবিক জীবনযাত্রা ছিল না? শান্তর ব্যাপারে আমি ওকে জিজ্ঞেস করলো, ও অলরেডি বলেছে কথাগুলো। ও যেই নেবারহুডে থাকে
সেখানে ওর ওর বাবা একজন লন্ড্রির দোকানে না, আর মা হয়তো একটা ট্রেনিং প্রশিক্ষণ প্রশিক্ষণ কেন্দ্রে নিচ্ছে। বোধহয় প্রশিক্ষণ তো এখানে নিচ্ছে। এখানে দেখা যাচ্ছে যে বাবা মা কেউ কিন্তু তার খুব একটা ছেলে সময়- কোথায় যাচ্ছে, কি করছে, স্কুলে যাচ্ছে কিনা, exactly. কোনো ফলো আপ নাই। ফলো আপ নাই। তো এই যে ফলো আপটা না থাকাতে হয়েছে কি, ও বড় হচ্ছে ওর স্টাইলে, এবং ও যে এলাকায় থাকে ওই এলাকাটা ভেরি মাচ মানে ড্রাগ এডিক্টদের একটা প্রোন জায়গা একটা প্রণ জায়গা। এবং ইজিলি অ্যাক্সেসিবল। ওই যে বললো একজন মহিলার কাছ থেকে সে গাঁজাটা গাঁজা কিনেছে। কিনে অনলি 20 টাকা 20 টাকা দিলে পেয়ে যাচ্ছে। তার এই যে ফাংশনিং গুলো আস্তে আস্তে যেই সে সিগারেট থেকে গাঁজাতে গেল, তার কিন্তু ফাংশনিং লেভেল ডিটোরিয়েট করলো। সেইভাবে এরপরে সে ইয়াবাও খেয়েছে। আমি এখন একটু রনির কাছে আসব। রনি, ও যে এতদিন এই আসক্তিটাতে ছিল, সেটা যখন বন্ধ থেমে গেল এখানে ইয়েতে ভর্তি হওয়ার পরে, এডমিট করার পরে, তখন একটা withdrawal দেখা তার দেয়। একটা সিম্পটম দেখা যায়, ঠান্ডা হয়, জ্বর চলে আসে, আচ্ছা, লুজ মোশন হয়, হ্যাঁ, ইভেন হাত পার ভিতরে ব্যথা করে, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে দেখা গেল যে তাকে যে হাই অ্যান্টিবায়োটিক দিবে বা তাকে যে পেন কিলার গুলো দিবে, বা এই যে আমাদের ড্রাগসের কারণে যে মেডিসিন গুলো আমাদের ইউজ করা হয়, তো এতটুকু বাচ্চা তাকে কি ইউজ করা হবে? সেই ক্ষেত্রে কিভাবে তাকে সেই manage ক্ষেত্রে করবেন? আমাদের তাকে মেসেজ করে দেওয়া হয়েছে, আচ্ছা, massage। বারবার তাকে শাওয়ার করানো হয়েছে, তারপর তাকে পানি দিয়ে শরীর মুছিয়ে দেওয়া হয়েছে, ভিজা আচ্ছা, আচ্ছা, ন্যাকড়া দিয়ে। এটা কি জ্বালা পোড়া করে নাকি? হ্যাঁ, জ্বালা পোড়া আচ্ছা, করে, হাত পা জ্বালা পোড়া করে, এবং খাদ্যের সময় তার অরুচি দেখা দেয়, এটা হ্যাঁ, কতদিন এবং আরো করতে হয়? দুর্বল হয়ে যায়। এটা আসলে মিনিমাম 7 দিন দেখা দেয়, আচ্ছা, কমপক্ষে 7 দিন। আচ্ছা। হ্যাঁ, সে তো বাচ্চা, এবং তার ভিতরে যে মেডিসিন গুলো আমরা ঠিকমতো ইউজ করতে পারিনি, এই কারণে কি হয়েছে, তার আরেকটু টাইম লেগেছে। এখন ওর কি অবস্থা? এখন যেটা হয় সেটা হলো আমরা যেটাকে বলি, হ্যাঁ, মেন্টাল উইথড্রল, ঠিক আছে। আচ্ছা। এখন তার এরকম হইতে পারে যে মন খারাপ হইলো, হ্যাঁ, বাসায় গেল, তা আমাকে রিলিজ দিয়ে দিলাম, বাসায় মন খারাপ হয়েছে, কিন্তু তার এই মানসিক ভাড়াটা তার চলতে থাকবে মিনিমাম 24 মাস পর্যন্ত আমাদের অ্যাডিকশন ট্রিটমেন্টে। আচ্ছা, ধন্যবাদ রনি। আমি শান্ত, তুমি কি তোমার বন্ধুদের উদ্দেশ্যে যারা এই ধরনের আসক্তিতে জড়িয়ে পড়ছে কিছু কি বলতে চাও? কোনো মেসেজ আছে তোমার? জি আছে। তুমি বলো, কি বলতে চাও? আমি আমার বন্ধুদের উৎসে বলতে চাই যেন ওনারা যেন ভালো মতো চলে, ঠিক মতো স্কুলে যায়, এরকম খারাপ আড্ডা যেন ওরা যেন না মিশে, বিরত থাকে, কিন্তু ওরা যেন স্বাভাবিক থাকে। আচ্ছা, আমার মতো যেন ওরা এরকম যেন আর না হয়, ড্রাগস এডিক্ট যেন না হয়। আচ্ছা, ঠিক আছে। তারপরে বিশেষভাবে বলতে চাই, ওনারা কেউ যদি ডাক দেয়, ঠিক আছে, ওনারা যেন না যায়, আমার এটাই বিশেষ অনুরোধ তাদের কাছে। আচ্ছা। ওনারা যেন ভালোভাবে চলে, এরকম পরিবেশটাও যেন ভালো মতো ধরে রাখতে পারে, যেন এলাকার মানুষ যেন ওনাদেরকে তাদের ভালো মতো বলতে চায়, যেন ওনারা ভালো ঘরের ছেলে, ওনারা এরকম করে না খারাপ। তোমাদের মতন বাচ্চাদেরকে যেন ওরা ক্যারিয়ার হিসেবে ইউজ না করে এভাবে আসক্তিতে জড়ায় না ফেলে, তাই তো বলছো? জি, অনেক ধন্যবাদ শান্ত তোমাকে, ধন্যবাদ রনি, রেজিনা, আতিক, সবাইকে ধন্যবাদ। দর্শক, আমরা বিশ্বাস করি যে আজকের শিশু আগামীর ভবিষ্যৎ, কিন্তু শুধু বিশ্বাসই কি যথেষ্ট? এই বিশ্বাসকে বাস্তবে পরিণত করার জন্য শিশুদের প্রতি আমাদের যে দায়িত্ব, কর্তব্য, তা কি আমরা সঠিকভাবে পালন করছি? হয়তো করছি না। আর তাই প্রিয় দর্শক, আমাদের এই ফুলের মতো কোমলমতি শিশুরা প্রস্ফুটিত হওয়ার আগেই ঝরে পড়ছে। এ লজ্জা, এ ব্যর্থতার গ্লানি কার? রাষ্ট্রের, সমাজের, আমাদের সবার। আসুন এই লজ্জা ও গ্লানির বোঝা আর না বাড়িয়ে যার যার অবস্থান থেকে তাদের পাশে দাঁড়াই। আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। অনুষ্ঠান শেষ করবার আগে জানিয়ে দিচ্ছি আমাদের অনুষ্ঠান সম্পর্কে মতামত জানানোর ঠিকানা: প্রযোজক মনোদর্পণ, ভালো থাকুন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা 1205। ইমেল অ্যাড্রেস monodorpon@gmail.com। আবার দেখা হবে আগামী মাসের প্রথম শুক্রবার একই সময়ে। অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।